দেখে যাক না, চেষ্টা করে ও আমাকে ম্যাপের ব্যাপারে কোনো সাহায্য করে কিনা। একদিন ওকে খবর পাঠালাম আমার সাথে দেখা করতে। ও ঠিক এলো আমার মেসে। নানা ধরনের আলাপ আলোচনা হলো শেষ দেশ সম্পর্কে। এক সময় আমি ওকে বললাম, শফিক, তোমার কাছে আমি একটি ব্যাপারে সাহায্য চাই, যদি ভরসা দাও তবে বলি। ও যেন কিছুটা লজ্জা পেল, বলল, স্যার, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আমি আপনার কোন কাজ রাখতে পারি? পারলে নিজেকে ধন্য মনে করবো। আপনি নির্দ্বিধায় বলুন কি প্রয়োজন আপনার। আমি যা চাইবো সেটা সাধারণ কোনো জিনিস নয়, শফিক। আহ, বুদ্ধিমান তরুণ শফিক জবাব দিল, আপনি আমার কাছে কোন সাধারণ জিনিস চাইবেন না সেটা আমি বুঝতে পেরেছি, তবুও আপনি বলুন আমি আপনার জন্য কি করতে পারি। ম্যাপ শিটের নম্বরগুলো তাকে লিখে দিয়ে বললাম, এগুলো আমার চাই। ম্যাপ শিট নাম্বারগুলো দেখেই বুদ্ধিমান শফিক হয়তো বা আঁচ করতে পেরেছিল আমার উদ্দেশ্য কি। আমাদেরকে স্থির দৃষ্টি মেলে চুপ করে বসে থাকলো শফিক। কি যেন ফরক করে খুঁজে দেখছিল আমার মাঝে। ওকে চুপ করে থাকতে দেখে আমি বললাম, হ্যাঁ, আমি পালিয়ে যাবার চেষ্টা করছি, তাই এই ম্যাপ শিটগুলো আমার প্রয়োজন। আমার কথা শুনে ও বলল, কিন্তু স্যার, জানি শফিক, তাতে যথেষ্ট ঝুঁকি রয়েছে। ব্যাপারটা ফাঁস হয়ে গেলে তোমার শাস্তিও হতে পারে। তাই যা কিছু করার সিদ্ধান্ত তুমি নেবে সেটা ভেবে চিন্তে স্থিরভাবে তোমাকে নিতে হবে। এই ঝুঁকি নেবার ব্যাপারে আমার তরফ থেকে কোনো বাধ্যবাধকতা নেই। তবে আমার অনুরোধ, এই ঝুঁকি তুমি তোমার পক্ষে যদি না সম্ভব না হয়, তবে তুমি অন্য কাউকে আজকের আলোচনা সম্পর্কে কিছু বলবে না। আশা করি তুমি এই অনুরোধ রক্ষা করবে। হাবিলদার শফিক আমার মুখের দিকে নির্বাক দৃষ্টিতে চেয়েছিল। কথা শেষ হতে সে আমাকে আবেগে জড়িয়ে ধরে বলল, স্যার, আপনি আমাকে বিশ্বাস করেছেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বিশ্বাসের অবমাননা জান থাকতে আমি হতে দেব না। কাল বিকেল 5টায় খোকা বাজারে আমার সাথে আপনি দেখা করবেন। দেখি আমি আপনার জন্য কি করতে পারি। পরদিন বিকেল 5টায় আমি খোকা বাজারের নির্দিষ্ট স্থানে হাবিলদার শফিকের জন্য অপেক্ষা করছিলাম। প্রতিটি মুহূর্ত কাটছিল চরম উত্তেজনা। 5 মিনিট, 10 মিনিট হয়ে গেল। 5টা বাজে শফিকের দেখা নেই। শফিক কি তবে আসবে না? কোনো অঘটন ঘটলো না তো? নাকি মুখের উপর না বলে আমাকে বিব্রত না করে আজ না এসে বুঝিয়ে দিল এই কাজ তার পক্ষে করা সম্ভব নয়। চুপচাপ দাঁড়িয়ে লোকজন আসা যাওয়া দেখছিলাম আর নানা ধরনের কথা ভাবছিলাম। 5টা 20 হয়ে গেল। ভাবলাম শফিক আর আসবে না, চলে যাবার জন্য পা বাড়িয়েছি। হঠাৎ দেখি ত্রস্ত পায়ে শফিক হাঁপাতে হাঁপাতে ছুটে আসছে আমার দিকে। বাম হাতে একটি জোলা, ডান হাতে উঁচু করে আমাকে ইশারায় তার আগমন বার্তা জানাচ্ছে। অল্প সময়ের মধ্যেই লোকের ভিড় ঠেলে ও আমার কাছে এলো। ওকে দেখে খুশি হয়ে উঠলো মন। সরি স্যার, একটু দেরি হয়ে গেল, ট্যাক্সি পাচ্ছিলাম না, হাঁপাতে হাঁপাতে বললো শফিক। বললাম, চলো কোথাও বসা যাক। মার্কেটের মধ্যেই সাজ্জি কাবাবের দোকানে গিয়ে বসলাম দুজনে। ইন্টার ইউনিট ম্যাচ ছিল আজ। দারুণ খেলা হয়েছে। তারপর 1 ঘন্টা হেভি এক্সারসাইজ করায় বেশ খিদে পেয়েছিল। আস্ত দুটি মুরগির সাজ্জি, সাথে কড়াই কাবাব এবং নান অর্ডার দিয়ে বসলাম দুজনে। বেয়ারা খাওয়ার পর এবং কাপ রেখে গেল। কেনার দিকে একটি নিরিবিলি জায়গা কোনার দিকে একটি নিরিবিলি জায়গাতে গিয়ে বসলাম আমরা। রেকর্ড প্লেয়ারে জনপ্রিয় ফিল্মি গান বাজছিল, ফলে আমাদের আলাপ করার সুবিধা হলো। পাশের টেবিলের লোকেরাও আমাদের কথা কিছুই শুনতে পাবে না। আমি তো প্রায় নিরাশ হয়ে পড়েছিলাম, কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম। কি কষ্ট করে যে আপনার জিনিস হাসিল করেছি সে একমাত্র আল্লাহ ফাঁকি জানেন। এতে ঝুঁকি আছে প্রচুর, কিন্তু আপনি দেশের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। সেই পরিপ্রেক্ষিতে আমার কিছু হলেও সান্ত্বনা পাবো এই ভেবে যে দেশের স্বাধীনতায় আমিও কিছু অবদান রাখার সুযোগ পেলাম, বলে আস্তে টেবিলের নিচে দিয়ে এসে জোলাটি আমার হাতে তুলে দিল। আমি তোমার অবদানের কথা সর্বদা স্মরণ রাখবো শফিক। ধন্যবাদ জানিয়ে তোমাকে ছোট করবো না। তবে একটি কথা জেনে রাখো, 25শে মার্চ ন্যাক্কারজনক পাশবিক ঘটনাবলীর পর দেশ ও স্বাধীনতার সংগ্রামে প্রত্যক্ষভাবে অবদান রাখার জন্য অনেক কিছুই ভেবেছি এবং অনেক বাঙালির সাথে আলাপ করেছি। কেউই তোমার মতো নিঃস্বার্থ আন্তরিকতা দেখায়নি। কেউ আমার চিন্তা ভাবনা আটকে উঠেছিল, কেউ আবার রেগে গিয়ে হুঁশিয়ার উচ্চারণ করেছেন। কোয়েটার অনেক বাঙালি আছেই। আমি ইতিমধ্যে বিপজ্জনক ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে উঠেছি। অনেকে আমার সাথে সব যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্তও নিয়েছে। সেক্ষেত্রে তোমার এই সাহায্য আমাকে মুগ্ধ করেছে। তোমার এই অবদান সামান্য নয়। যদি সংগ্রামে যোগ দেবার তৌফিক আল্লাহ আমাকে নসিব করেন, দেশ স্বাধীন হওয়ার পর যদি বেঁচে থাকি, তবে তোমার নাম বাংলাদেশের ইতিহাসে থাকবে ভাই, এই ওয়াদা আমি তোমাকে দিলাম। শফিকের দু চোখ বেয়ে অশ্রু ঝরছিল। রুমালে চোখ মুছে নিয়ে ধরা গলায় বলল, স্যার, আমার এই অবদান অতি সামান্য। ইচ্ছে হয় আপনার সাথে আমিও ফাড়ি জমাই, কিন্তু আমি ফ্যামিলি ম্যান। পরিবার ফেলে কি করে পালিয়ে যায়?
আমার এই অক্ষমতা আমাকে ফিরে দেবে সারা জীবন। নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারবো না স্যার। কেন মিথ্যে দুঃখ পাচ্ছ ভাই? বাংলাদেশের সবার পক্ষে কি যুদ্ধে সরাসরি ভাবে যোগ দেওয়া সম্ভব হবে? অনেককেই নানাভাবে সংগ্রামে অবদান রাখবেন, তারাও মুক্তিযোদ্ধা। যেমন আজকে তুমি রাখলে এক অমূল্য অবদান। যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবে তাদের অবদানের চেয়ে তোমার এই অবদানের মূল্য কোনো ক্রমে কম নয়। সেভাবে তুমিও একজন মুক্তিযোদ্ধা। আমার কথায় শফিক নিজেকে সামলে নিল। বেয়ারা ইতিমধ্যে খাবার পরিবেশন করে গেছে। এসো খাওয়া যাক। দুজনে তৃপ্তি সহকারে খেলাম। খাওয়া শেষে শফিক বলল, আজ আমাদের নাইট ট্রেনিং আছে, তাই চলে যেতে হবে। সময় প্রায় হয়ে এলো, চলো তোমাকে নামিয়ে দিই। গাড়িতে বসে শফিক বলল, স্যার একটি কথা, যদি আমার কিছু হয় তবে আমার পরিবারকে একটু দেখবেন। যদি বেঁচে থাকে তাহলে এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো, কথা দিলাম। শফিককে নামিয়ে দিয়ে মেসে ফিরে এসে লনের মাঝখানে ছাতির মতো দাঁড়িয়ে থাকা প্রিয় আখরোট গাছটার নিচে বসলাম। বসন্তের ফুরফুরে বাতাস, নানা ধরনের ফুলের সুবাস ছড়াচ্ছিল। গার্ডেন লাইটগুলোর স্বচ্ছ আলোকে ম্লান করে দিয়ে বেশ বড় একটা চাঁদ সামনের মুর্দার পাহাড়ের গা ছুঁয়ে উকি দিয়ে হাসছে। মনোরম এক শান্ত পরিবেশ। কফির ফেয়ালায় চুমুক দিচ্ছিলাম আর ভাবছিলাম হাবিলদার শফিক সম্পর্কে। বেঙ্গল রেজিমেন্টের মেজর মালেক তখন পর্যন্ত ব্রিগেড মেজরের দায়িত্ব পালন করছিলেন। তার ব্রিগেডের অপারেশনাল এরিয়ার আওতায় পড়েছে বাওয়ালনগর, ফোর্ট আব্বাস সেক্টর। বাওয়ালপুর হয়ে বাওয়ালনগর, সেখান থেকে ফোর্ট আব্বাসের পথে ছোট্ট স্টেশন হারুনাবাদ। হারুনাবাদ থেকে শুরু করতে হবে আমাদের পদযাত্রা। পাক বাহিনী এবং ভারতীয় বাহিনীর ডিফেন্স ভেদ করে 25 মাইল দূরত্ব অতিক্রম করে আমাদের পৌঁছাতে হবে শ্রীকরণপুর। মেজর মালিকের কাছ থেকে পেতে হবে পাক বাহিনী এবং ভারতীয় বাহিনীর ডিপ্লোমেন্ট ড্রেস। এতে বিশদভাবে আঁকা থাকে টপ সিক্রেট আপ টু ডেট ইন্টেলিজেন্স ইনফরমেশন। যেমনি বাবা তেমনি কাজ। ম্যাপ পাওয়ার পর দিনই টেলিফোন করে মেজর মালিককে বললাম জরুরি প্রয়োজনে অবিলম্বে দেখা করতে চাই। অনুমতি নিয়ে তার অফিসে গিয়ে উপস্থিত হলাম, মতিকে সঙ্গে নিয়ে। অফিসে একাই ছিলেন মেজর মালিক। দ্বারে উপস্থিত হতে বাড়ি গলা প্রশ্ন রাখলেন, কি ব্যাপার ডালিম? আপনার নতুন গাড়ি দেখতে এলাম, কেমন চলছে? অল্প কিছুদিন আগে 3টি স্কোডা সেডান কার কিনেছেন। তোমার বক্স ওয়াগনের মতো শানদার না হলেও আই হ্যাভ নো কমপ্লেন। স্যার বাসায় চললেন, লাঞ্চ খাবো একসাথে। লাঞ্চ খাবে তো বেশ তো, তোমার ভাবিকে ফোন করে বলে দাও। বাট হোয়াট ইজ ইউর প্রবলেম? হ্যাভ ইউ ফিক্সড আপ অ্যাগেইন অন সামওয়ান? তা তোমার সাথের ছেলেটিকে তো চিনলাম না। আমি ইতিমধ্যেই টেলিফোন তুলে নিয়ে রিং করছিলাম। হ্যালো ভাবি, ডালিম হেয়ার। আমরা বাসায় আসছি, 3 of us ওভার লাঞ্চ। অসুবিধা হবে না তো? কোন দিকে সূর্য উঠলো আজ? এতদিন পর হঠাৎ ভাবিকে মনে করে যে সে লাঞ্চ খেতে যাচ্ছ। ভাবি জবাব একটু লজ্জা পেলাম। বিশ্বাস করেন ভাবি, কোর্সের ঝামেলায় এত ব্যস্ত ছিলাম তা আশা হয়ে ওঠেনি। আমার সময় কি করে কেটেছে সেই শুধু আমিই জানি। চলে এসো, ভাবি বললেন। কথোপকথন শেষ করে রিসিভার নামিয়ে রেখে বললাম, অল ক্লিয়ার স্যার, at the home front. 3. Let me introduce Lieutenant Muti from 3rd East Bengal. And Muti, this is Major Malik from Senior Tiger. মতি মেজর মালিকের সাথে হাত মিলিয়ে বলল, স্যার আপনার সাথে আগে দেখা হয়নি কিন্তু আপনার কথা শুনেছি অনেকবার। আপনার সাথে আগে দেখা হয়নি কিন্তু আপনার কথা অনেক শুনেছি। প্রাণখোলা উজ্জ্বল প্রকৃতির মেজর মালিক স্মিত হাসলেন। মতি is here for OWZTC. He has done pretty well in the course. বললাম আমি। You mean right away? কিছুটা আশ্চর্য হলেন মেজর মালিক। That's correct. এত চাকরি করে কি আর হবে স্যার, বললাম আমি। চলো তবে। মেজর মালিক বাজার টিপলেন, ফিরে এসে সেলুট করে দাঁড়ালো। তাকে কিছু নির্দেশ দিয়ে মেজর মালিক তাকে বললেন তিনি অফিসে আজ আর ফিরছেন না। এরপর আমরা বেরিয়ে এলাম অফিস থেকে। বাসায় ফিরে ড্রয়িং রুমে বসে আলাপ শুরু হলো। ওয়েল নাও টেল মি হোয়াটস আপ, প্রশ্ন করলেন মেজর মালিক। স্যার, দ্য ম্যাটার ইজ ভেরি সিরিয়াস অ্যান্ড আর্জেন্ট অ্যাট দ্য সেম টাইম কনফিডেন্সিয়াল। HA ফালাবার সিদ্ধান্ত নিয়েছি, জবাব দিলাম আমি। অপ্রত্যাশিত জবাবে কিছুটা চমকে উঠলেন মেজর মালিক। চুপ করে বসে রইলেন কিছুক্ষণ। কিচেনে ভাবি রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিলেন। জাস্ট এ মিনিট, বলে উঠলেন মেজর মালিক। অল্পক্ষণ পর সিগারেট হাতে ফিরে এসে বললেন, কি জানো, মাই ব্যাটম্যান ইজ নট দ্য রিলায়েবল। তাই বেটাকে ফাটিয়ে দিয়ে এলাম ক্যান্টিন থেকে সিগারেট আনতে। বুঝলাম, আমার কথা গুরুত্ব উপলব্ধি করে তিনি প্রিকশন নেবার জন্যই এমনটি করেছেন।
নাও দেন, আর ইউ শিওর? একরাশ প্রশ্ন তার চোখে। জি স্যার। এভাবে আর চাকরি করার কোনো মানে হয় না। নিজের প্রতি ঘৃণা বাড়ছে। আজ আমাদের মতো লোকের প্রয়োজন স্বাধীনতা সংগ্রামে। হোয়াট ডু ইউ থিঙ্ক স্যার? প্রশ্ন রাখলাম আমি। ওয়েল, ইউ মে বি রাইট, কিন্তু সংগ্রাম সম্পর্কে কোনো সঠিক তথ্যই তো আমরা জানতে পারছি না। সে অবস্থায় এই ধরনের পদক্ষেপ নেওয়াটা কি যুক্তিসঙ্গত হবে? উডেন্ট ইট বি টু রিস্কি? পাল্টা প্রশ্ন রাখলেন মেজর মালিক। আপনার কথায় যুক্তি আছে, কিন্তু যেভাবে এখান থেকে জরুরি ভিত্তিতে রিইনফোর্সমেন্ট পাঠানো হচ্ছে আর পূর্ব পাকিস্তান থেকে লাশ আসছে, তাতে করে এতটুকু নিশ্চয় প্রমাণিত হয় যে সেখানে কিছু একটা ঘটছে। তদুপরি ইন্টারন্যাশনাল মিডিয়া কি সবই মিথ্যা প্রচার চালাচ্ছে? জোরালো যুক্তি তুলে ধরলাম আমি। ওয়েল দেন, হোয়াট ক্যান আই ডু ফর ইউ ইন দিস ভেঞ্চার অফ ইউর্স? জানতে চাইলেন মেজর মালিক। আমরা হারুনাবাদ থেকে শ্রীকরণপুর পৌঁছাবার চেষ্টা করব। সব দিক বিবেচনা করে এই পথে সর্বোত্তম বলে বিবেচনা করছি আমরা। ইউর ডিসিশন ইজ রাইট। চমন বর্ডার ছাড়া এটাই সবচেয়ে ভালো পথ, নিঃসন্দেহে। এ পথে 2 থেকে 3 দিন সময় লাগবে। স্যার, আপনাকে অপারেশনাল ট্রেস করে দিতে হবে। অনুরোধ জানালাম আমি। ফুড হ্যাজ বিন সার্ভড। অ্যাফ্রন প্রো ভাবি ন্যাপকিনে হাত মুছতে মুছতে টেবিলে যাবার অনুরোধ জানালেন। ভাবির আগমনে পরিবেশটা হালকা করে দেওয়ার জন্য হঠাৎ করেই মেজর মালিক কথার মুড ঘুরিয়ে দিয়ে বললেন, এসো আগে পেট পুজো করা যাক। খালি পেটে ঠিকঠাক চিন্তাও করা যায় না। সবাই গিয়ে টেবিলে বসলাম। বাচ্চারা সবাই স্কুলে। খাবার দেখে জিভে পানি এসে গেল। টাটকা মাছের বিভিন্ন ব্যঞ্জন। জিজ্ঞেস করলাম, ভাবি, দ্য গ্রেট, এই জিনিসগুলো কোথা থেকে আমদানি করলেন? জবাবে ভাবি বললেন, ওরব থেকে আজ সকালে আনিয়েছি। কোয়েটা শহর থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে ছোট্ট একটি সবুজ উপত্যকা ওরক। একটি পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে উপত্যকা ঠিক মাঝ দিয়ে। বিভিন্ন ফলের গাছ গাছালিতে চেয়ে আছে উপত্যকাটি। চারিদিকে ঘিরে আছে পাহাড়ের গায়ে চিরসবুজ বন। আকর্ষণীয় পিকনিক স্পট। সেই ঝর্ণাতে ট্রাউট এবং অন্যান্য জাতের মাছ পাওয়া যায়। বাঙালিরা সুযোগ পেলে মাছ আনায় ওরক থেকে। আমরা ব্যাচেলর বয়স প্রায় গাড়ি ভর্তি করে মাছ নিয়ে এসে ইচ্ছামতো যে কোনো ভাবে শরণাপন্ন হই টাটকা মাছ ভাতের স্বাদ মেটাতে। হইচই করে তৃপ্তি মিটিয়ে খাওয়া শেষ করে আমরা আবার ড্রয়িং রুমে এসে বসলাম। খাবার সুযোগে সবকিছু ভেবে নিয়ে আমার অনুরোধের জবাবটা ঠিক করে নিয়েছিলেন মেজর মালিক। সোফায় বসে সিগারেট একটা শুকটান দিয়ে মেজর মালিক বললেন, ওয়েল, আই অ্যাডমায়ার ইউর কারেজ। আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করব। শুধু অনুরোধ, এই ব্যাপারটা আমার এবং তোমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ডেফিনেটলি স্যার, উই গিভ ইউ আওয়ার ওয়ার্ডস। আমি জবাব দিলাম। আমরা জোগাড় করেছি। মেজর মালিক জিজ্ঞাসু দৃষ্টি মেলে তাকাতে তাড়াতাড়ি বললাম, নট ফ্রম মাই রেজিমেন্ট, ফ্রম এলসহোয়ার। স্বস্তির নিঃশ্বাস ফেলে হাঁপ ছেড়ে যেন বাঁচলেন মেজর মালিক। দেন ব্রিং দ্যাম টু মি টুমোরো, বললেন মেজর মালিক। নট টুমোরো, এখনই। ম্যাপশিটগুলো দিয়ে যাচ্ছে আপনাকে। কাল এসে নিয়ে যাব। মতিকে পাঠালাম গাড়ি থেকে ম্যাপশিটগুলো নিয়ে আসার জন্য। সেগুলো নিয়ে মতি ফিরে এলো। ম্যাপশিটগুলো পরখ করে মেজর মালিক স্বউক্তি করলেন, ইনক্রেডিবল। জিনিসগুলো উঠিয়ে নিয়ে কোন গোপন জায়গায় রেখে ফিরে এসে যোগ দিলেন আমাদের সাথে। আমরা তো বাজুটি স্যার। স্টিল এ লট টু বি ডান। বুঝেছি। কি জানো ডালিম, তোমাদের মতো দেশপ্রেমিকদের প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হবে নিশ্চয়ই, ইনশাল্লাহ। ইচ্ছে হচ্ছে আমিও তোমাদের সাথে পালিয়ে যাই, কিন্তু সেটা সম্ভব নয়। পরিবারের দায়িত্ব বাধা হয়েছে। হাউ ক্যান আই লিভ দেম অ্যান্ড গো? ভারী গম্ভীর গলায় কথাগুলো বলেছিলেন মেজর মালিক। আপনি ঠিকই বলেছেন স্যার, কিন্তু আমাদের সাহায্য করে আপনি তো কম অবদান রাখলেন না। সেভাবে বিচার করলে আপনিও তো একজন মুক্তিযোদ্ধা। আমরা বেঁচে থাকলে আপনার এই অবদানের কথা দেশবাসীকে জানাবো। বিশ্বাস করেন স্যার, আপনি একমাত্র সিনিয়র অফিসার যার কাছ থেকে আন্তরিকতা, সহানুভূতি ও সহযোগিতা পেলাম। বাকি সবাইকে চেনা হয়ে গেছে। অল আর ফিফার টাইগার্স। তারা ভীতু, স্বার্থপর। মুখে মুখে সব বাঙালি, এর বেশি কিছু নয়। আমার কথা মেজর মালিকের চোখে পানি এসে গিয়েছিল। হই হুল্লারবাজ বলে পরিচিত মেজর মালিকের মাঝে সচ্চা বাঙালি দেশপ্রেমিক মেজর মালিককে খুঁজে পেয়ে তার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গিয়েছিল। সালাম জানিয়ে উঠে পড়লাম। গাড়ি পর্যন্ত গিয়ে দিতে এলেন তিনি। গাড়িতে বসতে যাচ্ছি, ঠিক তখন আবেগে আমাকে এবার মতিকে জড়িয়ে ধরে বললেন, আই উইশ ইউ অল ওয়েল বয়েস, টেক কেয়ার। ফিরে ফিরে এলাম মেসে। সত্যি অদ্ভুত লোক মেজর মালিক, বলল মতি। আমিও কিন্তু ভাবিনি তার কাছে মানুষ চেনা যায়। জবাব দিলাম, সত্যি পৃথিবীতে আরো কয়েকটি বিষয় আলাপ আলোচনার পর মতি চলে গেল।
লেফটেন্যান্ট সুমি ফিরে যাচ্ছে লাহোর। ভাবলাম ওর কাছ থেকে চেয়ে নেব কম্পাস এবং বাইনোকুলার। যাবার আগের দিন বিদায় নিতে এসেছে সুমি। টকটকে ফর্সা, অয়েল বিল্ড, সুদর্শন যুবক সুমি। সবসময় মিষ্টি হাসি হাসি মুখে লেগেই আছে। সেদিন তাকে খুব মলিন দেখাচ্ছিল। সুমির খারাপ লাগছে লাহোর ফিরে যেতে, তাই না? জিজ্ঞেস করলাম। ঠিক বলেছেন স্যার, আপনাদের সাথে বেশ কেটে যাচ্ছিল সময়গুলো। এসে গেলে আপনাদের ছেড়ে যেতে মন কিছুতে চাচ্ছে না, কিন্তু এর বিকল্পও তো কিছু নেই। যেতে তো হবে। আপনার কথা কখনো বলতে পারবো না স্যার। আপনি না থাকলে লাইফ আউট হেয়ার উড হ্যাভ বিন হেল অ্যান্ড মোস্ট বোরিং। সুমি, আজ তোমাকে একটা অনুরোধ করবো। রক্ষা না করতে পারলে কথা দাও, এই ব্যাপারে তুমি কাউকে কিছুই বলবে না। কি এমন করছে স্যার, যার জন্য এমনভাবে আমাকে লজ্জা দিচ্ছেন? সুমির কথায় আন্তরিকতা ফুটে উঠল। ওকে বিশ্বাস করা চলে। আমি পালিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রামে যোগ দিব। ঠিক করেছি, রাজস্থান বর্ডার দিয়ে ক্রস করব। তোমার কম্পাস এবং বাইনোকুলারটা ফেলে সুবিধা হয়। ফ্যান্টাস্টিক, গ্রেট আইডিয়া। আমি নিশ্চয়ই দেবো কম্পাস এবং বাইনোকুলার। কিন্তু আমাকে কি সঙ্গে নিতে পারেন না স্যার? আকুতি জোরে পড়ল ওর অনুরোধে। বেগ অফ ইউ স্যার, প্লিজ টেক মি অ্যালং। আমাকে সঙ্গে নিয়ে চলুন। ওয়েল সুমি, থ্যাঙ্কস এ লট। আই শ্যাল রিমেইন এভার গ্রেটফুল ফর ইউর হেল্প। তোমাকে সঙ্গে নেবার ব্যাপারে ঠিক এই মুহূর্তে কোনো জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আই হোপ ইউ উডেন্ট মাইন্ড। আমাকে একটু ভাববার সময় দিতে হবে। দ্যাটস ফাইন স্যার, ডু টেক ইউর টাইম। But be sure, even if you decide not to take me along for some reason, you will get the things which you have asked for. আমিও কিছুই মনে করবো না। উঠে আসতে হলে। না না, সে কি করে সম্ভব? লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চ করে যাবে তুমি। বলে খাবার ব্যবস্থা করে নিজে দিলাম দেয়ার আগে। খাওয়ার পর সুমি যাবার জন্য বিদায় চাইলেন। আমি বললাম, সন্ধ্যায় মেসে থেকো, আমি আসবো। সম্মতি জানিয়ে চলে গেল সুমি। সুমি চলে যাওয়ার পর আমিও বেরিয়ে পড়লাম। মূর্তি ও নূরকে সঙ্গে করে সোজা ক্যাপ্টেন তাহেরের ওখানে। অনেক আলোচনার পর ঠিক হলো সুমিকেও সঙ্গে নেওয়া হবে। সন্ধ্যার একটু আগেই সুমির ওখানে গিয়ে হাজির হলাম। আমি একাই। প্ল্যানিং এ স্টেজে গোপনীয়তা রক্ষা করার জন্যই স্ট্রিক্ট কম্পার্টমেন্টেশন মেনে চলা হচ্ছিল। নিড টু নো বেসিস এ যোগাযোগ রক্ষা করে চলছিলাম আমরা অতি সতর্কতার সাথে। সুমি আমার অপেক্ষা করছিল। ঘরে ঢুকে দেখি ওর ব্যাটম্যান সবকিছু গোছগাছ করেছে। যাত্রার প্রস্তুতি। লেটস হ্যাভ চাইনিজ বলে গড়েছে সুমি। গাড়িতে সুমিকে তুলে নিয়ে সোজা চলে গেলাম চায়না ক্যাফেতে। খাবার ফাঁকে ফাঁকে আলাপ হচ্ছিল। স্যার, ইউ সেড রাজস্থান ইজ দ্য সেক্টর, ইজ দ্যাট কারেক্ট? সুমি জানতে চাইল। দ্যাটস রাইট, জবাব দিলাম। তাহলে আপনার সাথে তো আমার যাওয়া কিছুতেই সম্ভব হবে না। আপনি তো জানেন আই এম অ্যালার্জিক টু স্যান্ড। বালির স্পর্শে আমার সমস্ত গায়ে চুলকানি শুরু হয়ে যায়। তা এর জন্য আপনার কোনো অসুবিধা হোক সেটা আমি চাই না। তাই সিদ্ধান্ত নিয়েছি আই শ্যাল স্টে ব্যাক। সত্যিই তো, এই কথাটা গতকাল আমাদের খেয়ালই আসেনি। আই ডোন্ট ওয়ান্ট টু বি এ লায়াবিলিটি। এতে আপনার বিপদ হতে পারে। আমার জন্য আপনার পথে কোনো বাধা সৃষ্টি হোক সেটা আমি চাই না। চল চল করে কথাগুলো বলছিল সুমি। আমি ওর হাত ধরে ওকে সান্ত্বনা দিয়ে বললাম, ডোন্ট ফিল সো ব্যাড। আমার সাথে মরু পথে যেতে পারতো না, তাতে কি হয়েছে? দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এখান থেকে যাবার পর লাহোরের কুসুর কুসুর কিংবা ওয়াগা বর্ডার দিয়ে তো তুমি পালাবার চেষ্টা করতে পারবে। আমার কথায় সুমির চোখে উজ্জ্বল হয়ে উঠল। তাই তো, লাহোর থেকে ক্রস করাটা সহজ হবে আমার জন্য। আই প্রমিস ইউ স্যার, লাহোর পৌঁছে পালাবার চেষ্টা করব, যে করে হোক না কেন। নিশ্চয়ই করবে। আমি পরম করুণাময়ের কাছে দোয়া করব যাতে তুমি তোমার প্রচেষ্টায় সফল হও।
দুজনে ফিরে এলাম সুমির মেসে। সমস্ত মেসটাই ঘুমিয়ে পড়েছে। একে অপরকে জড়িয়ে ধরলাম। সুমি, থ্যাংকস এ লট ওয়ান্স অ্যাগেন ফর অল দ্যাট ইউ হ্যাভ ডান ফর মি। আমার জন্য দোয়া করো। বেঁচে থাকলে স্বাধীন বাংলাদেশে দেখা হবে ইনশাআল্লাহ। আদারওয়াইজ গুড লাক অ্যান্ড গুড বাই মাই ফ্রেন্ড। আবেগ এবং বিচ্ছেদের অনুভূতি সব মিলিয়ে চোখে পানি এসে গিয়েছিল নিজেরও জানতে। সুমি ধরা গলায় বিদায় জানালো। খোদা হাফেজ, টেক কেয়ার স্যার, মে আল্লাহ বি উইথ ইউ। সুমির দিকে আর চাইতে পারছিলাম না। দ্রুত বাইক গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে বসলাম। ইঞ্জিনে স্টার্ট দিয়ে ঝড়ের বেগে গেট থেকে বেরিয়ে এলাম। রিয়ার ভিউ মিররে দেখলাম সুমি তখনও পড়ছে দাঁড়িয়ে, হাত নাড়ছে। এ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। হঠাৎ করে ঘটলো প্রথম বিপর্যয়। আকস্মিকভাবে ক্যাপ্টেন তাহেরের বদলির অর্ডার এসে গেল। এ বোদাটা এ বোদাটা বাদে বেলুর সেন্টারে তার পোস্টিং হয়েছে। অবিলম্বে তাকে যোগদান করতে হবে। খবরটা পেয়ে এই মুহূর্তে নূর এবং আমি ছুটে গেলাম তার কাছে। মেসে গিয়ে পৌঁছাতে তিনি জানালেন কালই তাকে বাইয়ার যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ কি বিভ্রাট! কি করবো এখন আমরা? জবাবে ক্যাপ্টেন তাহের বললেন, ইটস ওকে। এই অবস্থায় তোমাদের সাথে আমার যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বাট সো হোয়াট, আমি এই ওয়াটাবার থেকে পালাবার চেষ্টা করব। তোমরা তোমাদের প্ল্যান অনুযায়ী এগিয়ে যাও। তবে যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যান এক্সিকিউট করতে হবে। বুঝতে পারলাম পোস্টিং অর্ডার একবার যখন আসা শুরু হয়েছে তখন যে কোনো সময় মধ্যেও নূরের কিংবা আমার পোস্টিং অর্ডারও এসে পড়তে পারে। একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আগে আমাদের কেটে পড়তে হবে। পরদিন সকালে ক্যাপ্টেন তাহেরকে এয়ারপোর্টে বিদায় জানিয়ে ফিরে এলাম। আশ্চর্য ব্যক্তিত্ব ক্যাপ্টেন তাহের, তরুণ চৌকস কমান্ডো অফিসার। সবেমাত্র রেজান্টস কোর্স শেষ করে আমেরিকান থেকে ফিরছে। ফেরার পথেই ডিটেলড হয়ে কোয়েটাতে এসেছিলেন সিনিয়র ট্যাকটিক্যাল কোর্স করতে। স্বল্পবাসী, অসীম সাহসী, তেজদীপ্ত চেহারা, অস্বাভাবিক মনোবল ও আত্মপত্যের অধিকারী যুবক ক্যাপ্টেন তাহের দেশপ্রেমের এক দুর্লভ নিদর্শন। অল্প দিনের মধ্যেই আমাদের মন জয় করে ফেলেছিলেন তিনি। অত্যন্ত আপন হয়ে উঠেছিলেন আমার। পাকিস্তান থেকে আগত মুক্তিযোদ্ধাদের মধ্যে মতি, নূর এবং আমি সর্বপ্রথম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করতে সক্ষম হয়েছিলাম। দ্বিতীয় ব্যাচে এসেছিলেন মেজর মঞ্জুর, ক্যাপ্টেন জিয়াউদ্দিন এবং ক্যাপ্টেন তাহের। তারা এসেছিলেন শিয়ালকোট সেক্টর দিয়ে। আমরা একসাথে যুদ্ধ করেছি কাঁধে কাঁধ মিলিয়ে, স্বাধীনতা সংগ্রামকালে এবং পরবর্তীকালে বাংলাদেশের গণমানুষের মুক্তি সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের নিঃস্বার্থ অবদান এবং আত্মত্যাগের ইতিহাস সর্বজনে বিদিত। কিংবদন্তির নায়ক কর্নেল তাহেরের আত্মগাথা শ্রদ্ধার সাথে স্মরণ করবে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের দেশপ্রেমিকরা। বাংলাদেশের ইতিহাসে সম্যক লেখা থাকবে তার নাম। কোন অপচেষ্টায় শহীদ তাহেরের স্মৃতিকে ম্লান করে দিতে পারবে না বাংলার মাটিতে। কর্নেল তাহের মোড়ে অমর হয়ে আছেন, আর থাকবে না চিরদিন। ক্যাপ্টেন তাহেরের হঠাৎ বুতলিতে ভেঙে ফুটলেও আমরা নিজেদের সামলে নিলাম। তার চলে যাবার পর পুরো দমে আমরা আমাদের পরিকল্পনা কাজে এগিয়ে চললাম। সুমির পিস্তলটা পাওয়া আমাদের সুবিধা হলো। আমার ব্যক্তিগত হাতিয়ারের মধ্যে রয়েছে একটা পিস্তল আর একটা রিভলভার। সুমির পিস্তলটা আমাদের হাতিয়ারের সমস্যা সমাধান করে দিল। ক্রমান্বয়ে আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে এলো। এখন শুধু সময় ও সুযোগের অপেক্ষা। ইতিমধ্যে আমরা 16 ডিভিশনের ইউনিটগুলোকে জরুরি ভিত্তিতে পূর্ব পাকিস্তানে পাঠানো হচ্ছে। যে সমস্ত ইউনিটগুলো পাঠানো হচ্ছে সেগুলো থেকে বাদ দেওয়া হচ্ছে বাঙালি সদস্যদের। এ থেকে ধরে নিলাম খুব শীঘ্রই আমার পোস্টিং অর্ডার এসে যাবে। আমার ইউনিটে আমরা মাত্র দুজন বাঙালি। প্রায় একই সময় নূর এবং আমার পোস্টিং অর্ডার এসে গেল। আমাকে যেতে হবে খারিয়ায় আর নূরকে যেতে হবে কোহাট। একই সময় পোস্টিং অর্ডার পাওয়ায় দুজনেই খুশি হলাম। এতে আমাদের মুভমেন্ট কোঅর্ডিনেট করতে সুবিধা হবে। আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পোস্টিং অর্ডার পেয়ে নতুন জায়গায় যাবার পথেই কেটে পড়বো আমরা। এতে করে খুব সহজেই সপ্তাহখানেকের জয়েনিং টাইম কাজে লাগানো যাবে। কিন্তু সমস্যা দেখা দিল মতিকে নিয়ে। যে কোনো কারণেই হোক না কেন ওর পোস্টিং অর্ডার আসতে দেরি হচ্ছিল। ঠিক হলো, কিছু একটা করা দরকার। স্কুলে আটকে পড়া সব বাঙালি প্রায় চলে গেছে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন ইউনিটে। হঠাৎ মতির মাথায় একটা বুদ্ধি এলো। ও সরাসরি ফিন্ডিতে MS ব্রাঞ্চের সাথে যোগাযোগ করে জানতে চাইল বেঙ্গল রেজিমেন্টের অফিসারদের পোস্টিং ইনচার্জকে। ভাগ্যক্রমে জানা গেল ওই বিভাগের দায়িত্বে যে কর্নেল সাহেব রয়েছেন তিনি মতির পূর্ব পরিচিত। কর্নেল সাহেব মতির এক স্কুলমেটের বাবা। পরিচয় জানার পর মতি আবদার করলো, আঙ্কেল, স্কুলের আটকে পড়া সবারই পোস্টিং হয়ে গেছে, শুধু আমি পড়ে রয়েছি। আমার একটা গতি করুন। একাকিত্বের যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। প্লিজ আঙ্কেল, ইউ গট টু ডু সামথিং ফর মি অ্যাজ সুন অ্যাজ পসিবল। জবাবে কর্নেল বললেন, তুমি চিন্তা করো না, আজই আমি তোমার পোস্টিং অর্ডার পাঠিয়ে দিচ্ছি।
রেজিমেন্ট পেশোয়ার। এ যাওয়ার জন্য তুমি প্রস্তুত হও। ইস্ট বেঙ্গল। মতি কর্নেল সাহেবকে ধন্যবাদ জানিয়ে বলেছিল সম্ভব হলে পেশোয়ার যাওয়ার পথে মুলতান হয়ে যাওয়ার চেষ্টা করবে ও। উদ্দেশ্য কর্নেল সাহেবের পরিবারের সবার সাথে দেখা করে যাওয়া। পুরো পরিবারের সাথে মতি পূর্ব পরিচিত। কথা শেষে মতি আনন্দ উচ্ছ্বাসিত হয়ে উঠল। ইট ইজ অল ডান স্যার, ওয়েল ডান ইনডিড, ইটস রিয়েলি গ্রেট। কর্নেল আঙ্কেল এর কথা মতো পর তিনি মতি তার পোস্টিং অর্ডার হাতে ফেলল। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। গেমস থেকে ফিরে এসে এক্সারসাইজ করছিলাম মেসে। মতি ও নূর এলো। দুজনে খুব রিল্যাক্সড। এক্সারসাইজ শেষ করে ফ্রেশ হয়ে তিনজনে গিয়ে বসলাম লনে। ঠিক করা হলো নূর রওনা হবে ট্রেনে করে কোহাটের পথে। কিন্তু প্রতিমধ্যে বাওয়ালপুরে নেমে যাবে নূর। সেখানে সার্কিট হাউস অবস্থান নেবে নূর। মূর্তি ও আমি ওর যাত্রার পর দিন বাওয়ালপুরে তার সাথে মিলিত হব। মূর্তি এবং আমি কিভাবে যাব সে ব্যাপারে কিছু আলাপ হবো না। আমাদের অঙ্গীকার অনুযায়ী কেউ এই বিষয়ে কোনো প্রশ্ন করলো না। আলাপ শেষে ক্লাবে চলে গেলাম তাম্বোলা নাইট অ্যাটেন্ড করার জন্য। আমাকে কমান্ডিং অফিসার নির্দেশ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব গোছগাছ করে খারিয়া চলে যেতে। স্বাভাবিকভাবে আমি ব্যস্ত হয়ে পড়লাম গোছগাছ নিয়ে। সমস্ত মালপত্র ব্যাটম্যানকে দিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহের শেষের দিকে ট্রেনে করে পাঠিয়ে দিলাম খারিয়ায়। কোকে বললাম ট্রেনে না গিয়ে এয়ার লাহোরে চলে যাবো আমি। ট্রানজিট ফেরিওয়ারটা লাহোরে আমোদ ফুর্তি করে কাটিয়ে খারিয়াতে চলে যাব। সমস্যা দেখা দিল সত্য কেনা গাড়িটা নিয়ে। নতুন গাড়ি শখ করে কেনা তাই বেঁচে দেওয়ার প্রশ্নে ওঠে না। এতে লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হতে পারে। তাই ঠিক করলাম আমার এক ঘনিষ্ঠ বন্ধুকে দিয়ে যাবো গাড়িটা। এজাজ লাহোরের ছেলে, ওর পরিবারের সাথে আমার ঘনিষ্ঠতা রয়েছে। আমাকেও তারা পরিবারের একজন হিসেবে মনে করে। এজাজকে একদিন বললাম, এজাজ আমি বাইয়ার লাহোর হয়ে যাচ্ছি, তুমি আমার গাড়িটা রেখে সুবিধা মতো লাহোরে পাঠিয়ে দিস। আমি পরে এই ফাঁকে খারিয়া থেকে লাহোর গিয়ে গাড়িটা নিয়ে আসবো। এজাজ আমার প্রস্তাবে খুশি হয়ে রাজি হলো এবং বলল, ডোন্ট ইউ এভার থিঙ্ক অ্যাবাউট ইট, আই শ্যাল ম্যানেজ এভরিথিং, ইউ জাস্ট গো অ্যান্ড হ্যাভ ফান at Lahore. By the way, when you planning to leave? Tentatively around mid-April. জবাব দিয়েছিলাম আমি। এভাবে গাড়ির চামড়াটা সুরা হইল। এরই মধ্যে ঘটল চরম অঘটন। একদিন গেমস এরপর স্কুলের মেসে এন্টি রুমে বসেছিল নূর। কয়েকজন পশ্চিম পাকিস্তানি অফিসার বসেছিল সেখানে। কোথায় কোথায় এক সময় বাঙালি যাত্রী এবং শেখ মুজিব সম্পর্কে কটূক্তি করে নূরকে চটাবার চেষ্টা করছিল। ওদের একজন নূরকে উদ্দেশ্য করে বলল, নূর तेरा तो किस्मत छूल गया रे, शेख मुजीब अभी तुझे एकदम से जनरल बना देगा। बास्टर्ड मुजीब इज अ ट्रेटर, डोंट यू थिंक सो? सारे सारे বাঙালি কম হিন্দু है। উস্কানিমূলক এ ধরনের বক্তব্যে নূর ভীষণভাবে উত্তেজিত হয়ে ওদের কথার জবাবে গর্জে উঠে, ইফ মুজিব ইজ এ গাদ্দার দেন হি ইজ এ রং, হি ইজ কিলিং থাউজেন্ড অফ বেঙ্গলিস, হি হ্যাজ লেট lose the forces to raid and dishonor our mothers and sisters. Therefore, he is a bigger bastard. এ ধরনের কথা বলে ক্ষান্ত হয়নি নূর। রাগে চোটে সামনের স্ট্যান্ডে রাখা প্রেসিডেন্ট ইয়াকে এখানে ছবি তুলে নিয়ে আসাদ মেরে ফেলে দিল। গট গট করে হেঁটে বেরিয়ে যায় নূর। প্রেসিডেন্টের ছবি ফা দিয়ে মারিয়ে চূর্ণ বিচন্ন করার অপরাধে তখনই তার বিরুদ্ধে ওপেন অ্যারেস্টের আদেশ জারি করে স্কুল কর্তৃপক্ষ। শুরু হয়ে যায় কোর্ট মার্শাল প্রসিডিং। ঘটনার আকস্মিকতায় আমার ও মতির মাথায় বাজ পড়ে গেল। হতভম্ব হয়ে যায় আমরা। খবর পেয়ে ছুটে গেলাম ওর কাছে। এ কি করলে নূর? ক্ষণিকের উত্তেজনার বসে সবকিছু বন্ডুল করে দিলে। তোমার এই ধরনের হঠকারিতা কার্যকলাপের পরিণামে আমরাও বিপদে পড়তে পারি। তোমার সাথে আমাদের কৃত্যতার কথা সবাই জানে। হাউ কুড ইউ বি সো স্টুপিড টু ডু এ থিং লাইক দ্যাট? শেম অন ইউ। এই ধরনের কাজ তোমার কাছ থেকে আশা করিনি। হঠাৎ করে ওর উপর ভীষণ রাগ হলো। আই এম সরি স্যার, আই ওয়াজ টোটালি আউট অফ মাই হেড। যা ঘটেছে তার জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত। এখন আমাকে নিয়ে মিথ্যা চিন্তা না করে প্ল্যান মতো আপনারা চলে যাওয়ার ব্যবস্থা করুন যত শীঘ্রই সম্ভব। সামারি অফ এভিডেন্স। শুরু হলো আপনাদের ডাক পড়া অসম্ভব কিছু না। কেসে জড়িয়ে পড়ার আগে পালিয়ে যেতে হবে আপনাদের। আমার যা হবার হবে, কিন্তু আপনারা ফেসে পড়লে আর যাওয়ার সুযোগ হবে না। তাই আমার আন্তরিক অনুরোধ, প্লিজ leave me alone and my fate and just think to escape as quickly as possible. আপনাদের কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ছেলে মানুষের মতোই দুঃখে কেঁদে উঠল নূর।
ওকে সান্ত্বনা দেবার বাসা খুঁজে না পেয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে এলাম। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, এখন আমাদের কি করা উচিত ভেবে কোনো কুল কিনারায় পাচ্ছিলাম না। নূরের ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হয়ে পড়লাম। বেচারা নূর। অনেক তর্ক বিতর্কের পর ঠিক করলাম মতি এবং আমি 16 এপ্রিল আমাদের যাত্রা শুরু করব। তখনকার দিনে করাচি থেকে একটি ফ্লাইট কোয়েটা মুলতান হয়ে লাহোরে যেত প্রতিদিন। 16 তারিখের ওই ফ্লাইটে রওনা হবো আমি লাহোরের পথে। মতি স্কুল স্টুডেন্টকে জানিয়ে দিয়েছে ট্রেনে না গিয়ে 3 বাই এয়ার ট্রাভেল করবে। প্রতিমধ্যে মুলতানে কয়েকটি কর্নেল সাহেবের পরিবারের সাথে কাটিয়ে চলে যাবে পেশোয়ার। MS ব্রাঞ্চের কর্নেল সাহেবের নাম শুনে অতি স্বাভাবিকভাবে তার প্রস্তাব মেনে নিয়েছিল স্কুলের অ্যাডজুটেন্ট। একই ফ্লাইটে আমাদের সিট বুক করলাম। ওপেন অ্যারেস্টে থাকার ফলে আমরা নূরের সাথে স্বাভাবিক যোগাযোগ রক্ষা করতে পারলাম না। ক্লোজড অ্যারেস্ট হলে ওর সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হতো। নূর বন্দী হওয়ার পর থেকে মানসিক শান্তিতে ভুগছিলাম। ওকে বিপদের মধ্যে ফেলে রেখে চলে যেতে মন কিছুতেই সায় দিচ্ছিল না। ঘুরে ফিরে শুধু একটি কথাই মনে হচ্ছিল, কোনো মতেই কি নূরকে উদ্ধার করে আমাদের সাথে নিয়ে যাওয়া সম্ভব না। অনেক চিন্তা ভাবনার পর একটা উপায় আমার মাথায় এলো। 15 তারিখ সকালে গিয়ে উপস্থিত হলাম মতির মেসে। গিয়ে দেখি মতির ঘর একদম খালি। বুঝলাম মতি তার মালপত্র ব্যাটম্যানের সাথে পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে। বাথরুমে গোসল করছিল মতি। অল্প কিছুক্ষণ পরে মতি বেরিয়ে এলো। কি ব্যাপার স্যার, এত সকালে আপনি? একটি বিশেষ ব্যাপারে আলাপ করতে এলাম। মতি, তুমি ভালো করেই জানো নূরের বন্দী হওয়ার পর থেকে আমি ভীষণভাবে মানসিক অশান্তিতে ভুগছি। সর্বক্ষণ ওকে নিয়ে ভাবছি, বললাম আমি। নূরের বিষয়ে কি কিছু? আমার মানসিক অবস্থা আজ করে বোধহয় প্রশ্নটা করলো মতি। হ্যাঁ তাই। নূরকে সঙ্গে নেবার আইডিয়া আজ এসেছে আমার মাথায়। আমাকে শেষ করতে না দিয়ে মতি বলে উঠলো, আর ইউ ম্যাড স্যার? বন্দি অবস্থা থেকে তাকে নিয়ে যাবার কথা কি করে ভাবলেন? ওকে সঙ্গে নিলে আবার ধরা পড়তে বাধ্য। তাহা আগে শোনোই না আমার আইডিয়াটা। মতিকে শান্ত করে বললাম, বেশ বলেন স্যার। দেখো মতি, নুরিল প্রথম আমার কাছে পালিয়ে যাবার ইচ্ছাটা প্রকাশ করেছিল। মানছি হঠাৎ করেও কিছু একটা ভুল করে ফেলেছে। মানুষ মাত্রই ভুল করতে পারে। তাছাড়া ওর ভবিষ্যৎটা একটু ভেবে দেখো। এই অবস্থায় ওকে অসহায় একা ফেলে রেখে যেতে বিবেকে বাঁধছে। ওকে ফেলে রেখে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। বাট দেন হাউ? মতির প্রশ্ন। শোনো না মন দিয়ে। আমি ওর জবাবে 3 দিনের অ্যাটেন্ড সিক ইন কোয়ার্টার্স জোগাড় করে আজই ওকে রওনা করিয়ে দিতে চাই বাওয়ালপুরের উদ্দেশ্যে। ওখানে পৌঁছে সে অপেক্ষা করবে আমাদের জন্য। আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ওকে কিছুই বলা হবে না। শুধু এতটুকুই বলা হবে, আগামীকাল পাওয়ালপুর স্টেশনে ওর সাথে নির্ধারিত সময় আমাদের দেখা হবে। সময় দুপুর 2 থেকে 3টার মধ্যে। দ্যাটস অল। এ ব্যাপারে কোনো প্রশ্ন না করে ও যদি যেতে রাজি হয় তবে লেটস টেক হিম। ইফ অ্যাট অল সামথিং গোজ রং with him on his way, even then we would be safe, as he wouldn't be in the position to reveal anything about our route or the next step, and thus our secret will not be compromised. What do you say? ঠিক আছে, বুঝলাম আপনার প্ল্যানে যুক্তি আছে, কিন্তু অ্যাটেন্সি কি করে জোগাড় করবেন? প্রশ্নমতির। ফার্স্ট অফ অল টেল মি, ডু ইউ এগ্রি অর নট টু টেক হিম উইথ আস অন প্রিন্সিপাল? ওয়েল, ইস স্টিল রিস্কি, বাট আই শ্যাল বাইট, জবাবে বলল মতি। আনন্দে মতিকে জড়িয়ে ধরলাম। থ্যাঙ্কস, ইউ আর রিয়েলি গ্রেট মতি। নাও কাম অ্যালং অ্যান্ড সি হোয়াট আই ডু। গাড়ি করে ছুটে গেলাম সিএমএইচ স্টাফ সার্জেন্ট ক্যাপ্টেন জামালের কাছে। আমি যখন ঢাকা কলেজের ছাত্র, তখন ঢাকা মেডিকেল কলেজে পড়তেন জামাল। ছাত্র রাজনীতি করার সুবাদে পরিচয় হয় আমাদের। সেই পরিচয় আর্মিতে যোগদানের পর আরো ঘনিষ্ঠ হয়ে ওঠে। বয়সে ক্যাপ্টেন জামাল আমার চেয়ে কিছুটা বড় হলেও আমরা একে অপরকে তুমি বলে সম্বোধন করতাম। সিএমএইচ আউট পেশেন্টে গিয়ে দেখি জামাল রোগী দেখায় খুবই ব্যস্ত। এক ফাঁকে এগিয়ে এসে বললাম, কি বন্ধু, হাসপাতালে কেন? বসো কিছুক্ষণ, একটু হালকা হইলই, জবাবে বললাম। না দোস্ত, বসানোর সময় নাই, খুব একটা জরুরি কামে আইছি, কও তাইলে। মতিকে সংক্ষেপে পরিচয় করে দিতে বললাম, কাইল যেতেছি, দেখা না করে গেলে তো আবার কেটে ফেলাইতে, তাই খোলা হাফেজ কইতে আইলাম। কিন্তু দোস্ত, যাওয়ার আগে একটা শেষ আবদার লইয়া আইছি। নূরের লাগে 3 দিনের অ্যাটেন্ডেন্সি লিখে দাও। বেচারার মন মেজাজ খুবই খারাপ। নূরের ঘটনা কুয়েটার সব বাঙালির মনে সমবেদনার উদ্রেক করেছিল। অনেকেই ওর প্রতি ছিল সিম্প্যাথেটিক। ক্যাপ্টেন জামাল ছিল তাদেরই একজন। মুহূর্তে নির্দ্বিধায় একটা চিট ফ্যাডে লিখে সেটা আমার হাতে দিয়ে জামাল বলল,
এরই মধ্যে একদিন সময় করে জামুনে দেখতে কইও তার ফোলাটা খামাকার নিজের কি বিপদ নাই ফেলেছে নিজের আল্লাহ জানে। ইয়ং ব্লাড, খুন ক্যাঙ্কার মেয়ে, বুঝলা বন্ধু? অনেকটা আফসোস করে কথাগুলো বলছিল জামাল। ঠিক কইছো দোস্ত, এখন তাহলে চাই ভাবিরে বুঝাইয়া কইও সময়ের অভাবে দেখা করতে পারলাম না। বুঝতেই পারো কি তাড়াহুড়ার মধ্যে আছে। আল্লাহ হাফেজ, বিদায় জানিয়ে পেরিয়ে দাম বিকেল 3:30। বোলান এক্সপ্রেসে তুলে দিতে হবে নূরকে। লাঞ্চ সেরে মতি ও আমি শুধু চলে এলাম নূরের মেসে। গিয়ে দেখি নূর লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে আছে। গেট আপ ইউ লেজি পাম। আওয়াজ পেয়ে চোখ খুলে লুসি বাঁধতে বাঁধতে উঠে বসলো নূর। বিনা প্রশ্নে আমার কথা মেনে নিতে রাজি থাকলে তোমার সঙ্গে নিয়ে ফেলাতে পারি। বলো রাজি। আমার কথা বলার তোরণে প্রথমে কিছুটা বটকে গিয়েছিল নূর, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, কিন্তু কিন্তু কোনো কিন্তু নয়। সময় নষ্ট না করে বলো রাজি। দৃঢ়তার সাথে জিজ্ঞেস করলাম। আবার জবাব দিল নূর। বেশ, এবার শোনো মনোযোগ দিয়ে। ইউ হ্যাভ 3 days অ্যাটেন্সি, মিনস কমপ্লিট বেড রেস্ট, ওকে? সেন্ড দিস চিট টু দ্য adjutant through your batman, then give him ছুটি for 3 days. Call him now and do as I said. নূর তখনই তার ব্যাটম্যানকে ডেকে তাকে নিয়ে দিল চিটটা অ্যাডজুটেন্ট এর কাছে পৌঁছে দিয়ে ছুটিতে বাড়ি চলে যাওয়ার জন্য। অপ্রত্যাশিতভাবে একসাথে 3 দিনের ছুটি পেয়ে ব্যাটার 32 দাঁত আর বন্ধই হচ্ছিল না।